গুড টাচ, ব্যাড টাচ। আরেকদিকে আমরা আমরা দেখি যে একজন শিশুকে আপনি প্রকাশ্যে চুমু খেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এই যে আলাপ, হ্যাঁ, অথবা আমরা এটা কেন ভাবি না যে নারী বা পুরুষ যে কেউ হোক তাকে টাচ করার ব্যাপারে কিন্তু সম্মতি প্রয়োজন, মানে ফরগেট অ্যাবাউট জেন্ডার। না ডক্টর সিনহা, এইটা কি আপনি একটা ওয়েস্টার্ন সানগ্লাস দিয়ে দেখে কি এটা বলতেছেন? এক এক দেশের বাস্তবতা বা এটা তো এক এক রকম। না 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 না, এখানে অফকোর্স আপনি কালচারাল রিলেটিভিজম বলেছেন, তো এখানে কোনো ওয়েস্টার্ন সানগ্লাসের গল্প না। আপনি আমাকে ওয়েস্টার্ন বা ইস্টার্ন, ইস্টার্ন তো আরো বেশি, ফরগেট অ্যাবাউট ওয়েস্টার্ন। ইস্টার্নে আপনি খেয়াল করে দেখেন তো কবে কখন এরকম আছে যে আপনি কাউকে দেখলেই তাকে ছুঁয়ে ফেলতে পারবেন? ছোট বাচ্চাদের তো আমরা কোলে নেই, ছোট বাচ্চাদের তো আমরা কোলে নেই রাস্তায়। আচ্ছা, এখানে আমি আপনাকে একটা কথা বলেছি, কোনো কিছু যদি কালচারের মধ্যে, আমি একদম নির্লিপ্তভাবে একজন নির্বিজ্ঞান হিসেবে বলি, কোনো কিছু যদি আপনার কালচারে থেকে থাকে এবং সেটি যদি আপনার এই ধরনের মানে অন্যায়ের দিকে ধাবিত হয়, সম্ভাবনা তৈরি করে ক্ষতিগ্রস্তের, তাহলে সেটি আপনার কালচারে থাকলেই সেটি জায়েজ। গল্পটা তো তা না খালেদ ভাই। যেমন আপনাকে আমি একটু স্পষ্ট করি, আপনি কি জানেন না কত শত এক্সাম্পল দেয়া সম্ভব? আপনার গবেষণা কি বলছে যে এই যে শিশুরা, একজন শিশু তার পরিবারেই নিরাপদ হচ্ছে না, এই শিশুর কিন্তু প্রথম শত্রুটা, এটা কিন্তু একটা খুব সিরিয়াস ডিসকাশন। বাংলাদেশের গবেষণা অনুযায়ী আপনি দেখবেন যে প্রথমত ভিকটিম হচ্ছে শিশুর পরিবার, দ্বিতীয়ত হচ্ছে নিকট আত্মীয়, তৃতীয়ত হচ্ছে স্থানীয় লোকজন, এবং চতুর্থত হচ্ছে এরকম অপরিচিত লোকজন, খুব কম। তাহলে এই যে শিশুর পরিবারের থেকে এই ঘটনাগুলো যে ঘটছে, কেন ঘটছে? তার কারণ আপনি যে কালচারাল প্র্যাকটিস, আমরা যখন কাজ করি, গবেষণা কাজ করি, বিশ্বাস করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আদর করতে বলে তাকে যৌন হেনস্থার শিকার করা হয়। এটা তো একটা গবেষণার ফলাফল, এখানে কোনো ইস্টার্ন ওয়েস্টার্নের ব্যাপার তো নাই। এক, দুই, আপনাকে আরেকটা কথা বলি, এই যে আলাপটা আপনি হাইকোর্টের কথা বলছেন, আপনি দেখেন, আমার বলতে কোনো দ্বিধা নাই, এই যে এখন সবাই, এই যে ঘটনাটা ঘটেছে, এটা তো খুনের শাস্তি, ফাঁসি হবে। এটা কিন্তু আমি আবার রিপিট করেছি, অ্যাটেম্পট টু মার্ডার, খুনের শাস্তি, এটা ফাঁসি হবে। কিন্তু আমরা কি এই আইনটা কখনো করতে পেরেছি যে ধর্ষকের বা এই ধরনের ইস্যুতে এটা জামিনযোগ্য অপরাধ হবে না? ধর্ষণের ক্ষেত্রে এটা আপনি জামিনযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে না। শুধু এতটুকু করেন, দেখবেন মানে অনেক কিছু মুশকিলে আসান হয়ে যাবে। কিন্তু ওদিকে আপনি হাঁটেন না কেন? এটার জন্য তো আপনাকে একাডেমিক স্কলার আছে, গবেষণা করে, তাদেরকে বসান, আলাপ করেন, দেখেন সিচুয়েশনটা কি হয়, তারপরে না আমরা এদিকে যাব। আজকে আপনার যৌন নিপীড়ন, আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠান, সচিবালয় থেকে কর্মক্ষেত্রে, ওয়ার্কিং প্লেসে, আপনি দেখেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা, আচ্ছা আসলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা ঘটলো, ওই যে মেয়েটাকে, যে ছেলেটা এই কথাগুলা বললো, এই যে এটা যে একটা ভার্বাল অ্যাবিউজ, যৌন নিপীড়নের তো অনেকগুলো ধারা আছে, ভার্বাল অ্যাবিউজ আছে, হ্যারাসমেন্ট আছে, বুলিং আছে। ডক্টর সিংদা এগুলি তো আছে, কিন্তু আবার আমাদের তো এটা একটা দেশ, আমরা তো 53-54 বছর ধরে এই দেশের মধ্যে থাকি। আপনি দেখেন যে আইনটার কথা বলা হচ্ছে, সামারি ট্রায়ালের কথা বলা হচ্ছে, যেখানের মধ্যে কোনো কিছু কাউকে শোনা হবে না সেরকম বলা হচ্ছে, এটা তো অনেক মিস ইউজও হইতে পারে। আপনি আমাকে পছন্দ করেন না, আপনি আমাকে জানেন না, আমি আপনার সামনে দিয়ে হাইটে গেলাম, আপনি বললেন আমি আপনাকে ভার্বাল ইউজ করছি, যদি বাংলাদেশের আইনটা আমাকে প্রোটেকশন না দেয় আমি কই যাব বলেন? আচ্ছা আচ্ছা, না এখানে একটা বিষয় থাকে, ভার্বাল অ্যাবিউজের তো আপনার তো অপরাধগত মাত্রা থেকে আপনি শাস্তি দিবেন, তাই না? এটা অবশ্যই আপনার প্রচুর নারী নির্যাতনের মামলা আছে, কিন্তু দেখেন আমি যখন ধর্ষণের কথা বলছি, ধর্ষণের প্রমাণ করা কিন্তু খুব কঠিন। ধর্ষণের কিন্তু মিথ্যা মামলা হওয়ার সুযোগই নাই, তার কারণ আপনার এখানে সিমেন্সের ট্রেস বলেন, পেনিট্রেশন বলেন, আপনার এক্ষেত্রে ভিকটিমের বয়ান বলেন, এখানে কিন্তু গল্পগুলো এরকম না। ডক্টর সিংদা, আপনি কিন্তু আসলে ধর্ষণের ক্ষেত্রে আপনি বলতেছেন যে মিথ্যা মামলা হওয়া কঠিন, কিন্তু আমি কিন্তু আমার অভিজ্ঞতা জানি ধর্ষণে মিথ্যা মামলা হওয়া সহজও বটে, মানে কঠিন আবার সহজও বটে, কারণ আপনি তো প্রক্রিয়ার মধ্যে যাবেন অনেক পরে, আপনার যদি টাকা পয়সা না থাকে সেইটা সময়টা লেগে যাবে 2 বছর 4 বছর, আপনার 120 দিন জামিন হবে না, আপনি এটার মধ্যে কিছু করতে পারবেন না। এইটা তো মানে এখন আবার আমাকে মনে হবে যে আমি খুব ধর্ষিত, মানে কি ধর্ষকদের পক্ষে না, আমি সেইটা বলতেছি না, আমি প্রসিডিউরাল ফল্টের কথা বলতেছি। আপনি বিশ্বাস করেন আমি ম্যাজিস্ট্রেট ছিলাম, আমি এজলাসে বসে দেখছি যে এইটার মধ্যে কিন্তু দুই পক্ষই অসত্য কথা বলতে পারে শুধু আরেকজনকে ফাঁসায় দেওয়ার জন্য। অবশ্যই অসত্য কথা বলতে পারে খালেদ ভাই, কিন্তু সেক্ষেত্রে আপনার কি করতে হবে? আপনি যদি এই মামলাগুলোকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে আসেন, এবং এক্ষেত্রে খুব অ্যাক্টিভ রোল প্লে করতে পারে আমাদের ট্যাক্সের টাকায় চলা সমাজ কল্যাণ মন্ত্রণালয়। গত 53 বছর ধরে এই মন্ত্রণালয়টা আসলে করে কি আমাকে একটুখানি বুঝায় বলেন।
কোনোদিন শুনছেন সোশ্যাল সার্ভিস থেকে কিছু করে না? না, আপনি আমাকে বলেন, সোশ্যাল রাষ্ট্রায়ত্ত কত কত মামলা থাকে, এটা অনেক ব্যয়বহুল। রাষ্ট্রপক্ষবাদী হয়ে এই দেশে ধর্ষণের বিপক্ষে যারা আন্দোলন করে তাদের বিরুদ্ধে মামলা করতে পারে, অথচ একজন মানে মনে করেন ধর্ষণের শিকার শিশু, সেই মামলাটা রাষ্ট্র করতে পারে না। না, রাষ্ট্রই তো করছে, রাষ্ট্রই তো করবে। না না, মা করেছে, মা করেছে, বাদী মা হলো ক্রিমিনাল কেসের ক্ষেত্রে সবগুলিতে রাষ্ট্রই আসলে ওই বাদীর পক্ষে। এটা এখন বাদী চাইলেও, বাদীর মা চাইলেও এটা কিন্তু প্রত্যাহার করতে পারবে না, রাষ্ট্র সেখানে বাদীর পক্ষে দাঁড়িয়েছে। এখন আপনি কেসটা দেখবেন, কেসটা দেখবেন জনৈক এক্স বনাম রাষ্ট্র। এখন হ্যাঁ হ্যাঁ, জনৈক এক্স বনাম রাষ্ট্র। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে কেন ওইটা তো একটা ব্যয়বহুল প্রক্রিয়া, ওইটা তো একটা চলমান প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাতে আমরা কি আমাদের সোশ্যাল সার্ভিস ত্যাগ করতে পারি কিনা? একটা শিশু নির্যাতন হলে কোনোদিন কি বাংলাদেশের সোশ্যাল মানে সামাজিক যে মানে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থাকে বা নারী ও শিশু অধিকার, তারা কি ওই বাসায় যে জিজ্ঞেস করেন? মানে এটা এটা তো খুব স্বাভাবিক প্রক্রিয়া। রাস্তায় যে মানুষরা আপনার রাস্তায় থাকে, সেই মানুষগুলোর জন্য আপনি আমাকে বলেন, এই যে শেল্টার হোম বা এগুলো কাদের করার কথা? এই বিষয়গুলো কার করার কথা? আমার প্রশ্নটা ঠিক ওখানে। কিন্তু এখানে হচ্ছে যে আমাদের এই প্রশ্নটা রয়ে যায় যে আমরা বর্তমান সরকারের দিকে যদি তাকাই, তাহলে বর্তমান সরকার তো 7 মাসের সরকার। এর আগে 17 বছরের একটা দুর্দণ্ড প্রতাপশালী 15 বছরের একটা সরকার ছিল, তারা কি করছে সেটাও আমাদের একটু মাথা রাখা দরকার। তার আগে সরকারগুলি কি করছে সেগুলি আসলে আমার মাথা রাখা দরকার। এবং এই সরকার আইসা তো 53 বছর, এই সরকার আইসা, সরকারের হাতে তো কোনো ম্যাজিক বা আলাদিনের চেরাগ নাই যারা সবকিছু করে ফেলতে হবে। যাই হোক, আমরা অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু সামান্তা শারমিন আপনার কাছে একটু জানতে চাই, মানে হয়েছে কি সামান্তা, আমি আপনাকে একটু নিশ্চয়তা দিতে চাই, আমি কিন্তু আপনাদের শত্রু না। মানে আমরা যারা আপনাদেরকে প্রশ্ন করি যে তারা শত্রু না, তো সেইটা আপনাকে একটু এনশিওর করতে চাই যে আমরা প্রশ্নই করি হচ্ছে যে আপনাদের অবস্থানটা জানার জন্য, হ্যাঁ, ক্লিয়ার হওয়ার জন্য। আচ্ছা সামান্তা, আমাদের আরো একটা প্রশ্ন আছে, আমি জানি না আপনি এই প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য একটু রেডি কিনা, তারপরও আমি আপনার ভালো লাগলে আপনি দিয়েন, না দিলে দিয়েন না। সেটা হলো যে ছবি ছাড়া এনআইডির দাবিতে আমরা ঢাকায় নারীদের কর্মসূচি দেখেছি। এই সরকারের সময় নির্বাচন কমিশন আবার পুরুষদের এনআইডি ফর্মে একাধিক স্ত্রী থাকলে সেই তথ্য নামধাম যুক্ত করতে চায়। গত কয়েক মাসে বহু বিবাহের পক্ষে অনেক প্রচারণা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি। তারাও হাসিনা বিরোধী ছিল, আমরা এটা বলবো, জুলাই আন্দোলনে অবদান রেখেছে, এটা তারাও ফোকাস করতে চায়। এসব বিষয় কি কোনো আপনারা কোনো অবস্থান নিতে চান, নাকি এসব ক্ষেত্রে আপনারা একটা বোর্ড করতে চান এবং বোর্ড নিয়ে আপনারা? না, এক্ষেত্রে ব্যাপারটা বেশ কমপ্লিকেটেড। এক্ষেত্রে আসলে স্পষ্ট করা যাবে, তবে আমাদের পার্টিগত জায়গা থেকে আমরা এই বিষয়টা নিয়ে এখনো আলাপ আলোচনা করিনি। বিশেষত আমাদের পার্টিগত জায়গা থেকে যেহেতু আমরা অল্প কয়েকদিন হয়েছে এই বিষয়গুলো নিয়ে ভাবার সুযোগ বা ওই ফোরামে উত্থাপিত হওয়া, সেই কাজগুলো হয়নি। আশা করি যে এটা পরের বার উত্তর দিতে পারবো। আলাপ না হলে পার্টি অবস্থানটা বলা খুব কঠিন। আচ্ছা, তাহলে এইটা একটু বলেন, এইটা একটা আপনার জন্য বলা হয়তো এখন সহজ। জুলাই আন্দোলনের কৃতিত্ব ভাগাভাগির দ্বন্দ্ব প্রকাশ্যেই আছে এখন। এছাড়া নানা ট্যাগ দিয়ে আপনি এটা জানেন যে জুলাইয়ের মিত্র এক পক্ষ আরেক পক্ষকে খারিজ করতে চাইছে। বিশেষ করে মানে অগাস্ট থেকে বলা হয়তো স্বৈরাচারের দোসর, এখন আবার বলা হইতেছে শাহবাগী। আপনি বাস্তবতাটা জানেন, আমরা ইয়াতে না যাই, এটা একটা নতুন অস্থিরতা তৈরি করতেছে এই শাহবাগ শাপলা এই বিভাজন। এটা আপনারা কিভাবে এটা ডিল করবেন? যেইখানে আমরা দেখতেছি যে শাহবাগেরও একটা বড় অংশ আপনাদের পক্ষে ছিল, মানে শাহবাগের বড় অংশ মানে কি শাহবাগী যাদেরকে আমরা বলতেছি, আবার শাপলা থেকেও একটা বড় অংশ আপনাদের পক্ষে অবস্থান নিয়েছে। এটা ডিল করার ক্ষেত্রে আপনারা কি করবেন এখন? দেখুন, এটা ডিল করার জন্য আমাদের যেটা দরকার, যে আমরা যেটা বলছিলাম যে আমরা মধ্যপন্থী দল, এবং বেশিরভাগ দেখা গেছে যে অনেকে এটা অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু আবার অনেকের মধ্যে প্রশ্ন হচ্ছে তাহলে মধ্যমপন্থার দল তো অনেক দলই আছে।